আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি কনসেপ্ট এডুকেশনের পক্ষ থেকে ডক্টর মাসুদ স্যার তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম আমাদের আজকের ক্লাসে। রুই মাছের আমরা 3টা অনলাইন লেকচার নিয়েছি। আজকে আমাদের চতুর্থ অনলাইন লেকচার এবং আজকের লেকচারে আমরা তোমাদেরকে পড়াবো হচ্ছে রুই মাছের প্রজনন সম্পর্কে। আমরা প্রথম 3টা ক্লাসে তোমাদেরকে রুই মাছের গঠন, রুই মাছের রক্ত সংবহন তন্ত্র এবং হচ্ছে রুই মাছের শ্বসন তন্ত্র পড়িয়েছি। তো আজকের ক্লাসটাতে আমরা তোমাদেরকে আলোচনা করব হচ্ছে রুই মাছের তোমার হচ্ছে প্রজনন পদ্ধতি, তারপর রুই মাছ কিভাবে সংরক্ষণ করা যায় এই বিষয়গুলো। তাহলে কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের ক্লাস রুই মাছ। তো আজকের ক্লাসের প্রথম যে জিনিসটা আমরা তোমাদেরকে পড়াবো সেটা হলো, দেখো আমাদের যে রুই মাছটা আছে, হ্যাঁ, রুই মাছের প্রজননের মধ্যে সবার আগে আমাকে জানতে হবে যে আসলে পুরুষ এবং স্ত্রী রুই মাছ তোমার হচ্ছে দেখতে কেমন, বা এদেরকে আইডেন্টিফিকেশন করতে হবে আমাদের। তো আমরা যদি বলি যে পুরুষ এবং স্ত্রী রুই মাছ কিভাবে দেখব, আসলে এটা খুবই ডিফিকাল্ট। তোমাদেরকে একটা ছবি দেখাই, খেয়াল করো। এই যে দুইটা ছবি তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে, এইখানে যদি মেল অথবা ফিমেল এই নামটা না লেখা থাকতো, তুমি কি আসলে বুঝতে পারতা যে আসলে কোনটা পুরুষ রুই মাছ বা স্ত্রী রুই মাছ? ঠিক আছে, আমি যদি এই দুইটা ছবি নাম দুইটা যদি আমি কেটে দেই, তাহলে আমার মনে হয় না খুব সহজে তুমি বুঝতে পারবা যে এটা ফিমেল আর এটা হলো মেল রুই মাছ। ঠিক আছে, তবে যারা মোটামুটি রুই মাছ বা তোমার হচ্ছে মাছ চাষ বা জেলে, ঠিক আছে, এরা কিন্তু ঠিকই বুঝতে পারে যে কোনটা পুরুষ রুই মাছ আর কোনটা স্ত্রী রুই মাছ। তো এখন আমরা যদি বলি যে পুরুষ রুই মাছ বা স্ত্রী রুই মাছ বুঝার সবচেয়ে মানে সহজ উপায়টা কি? তো খেয়াল করো, প্রজনন সিজনে তোমার হচ্ছে স্ত্রী রুই মাছের পেটের মধ্যে ডিম থাকে, তো যার কারণে ওদের তোমার হচ্ছে উদরটা কিছুটা স্ফীত হয়ে যায়। কিন্তু পুরুষ রুই মাছে তো কোনো ডিম থাকে না, তো যার কারণে ওদের উদরটা তেমন স্ফীত হয় না। সো প্রজনন সিজনে আমরা যদি একটা রুই মাছের উদর দেখি, তো উদর দেখেই কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারবো যে কোনটা স্ত্রী রুই মাছ কোনটা পুরুষ রুই মাছ। তার মানে স্ত্রী রুই মাছে উদর স্ফীত থাকে, কারণ এই উদরটা ডিম দ্বারা কি থাকবে, পরিপূর্ণ থাকবে। এবং পুরুষ রুই মাছে যেটা দেখে আমরা বুঝতে পারবো সেটা হলো যে তুমি যদি রুই মাছের পেটের মধ্যে চাপ দাও, ঠিক আছে, যদি পুরুষ রুই মাছ হয় তাহলে ওদের তোমার হচ্ছে শুক্র রস বা তোমার হচ্ছে শুক্র রস যেটা আছে, অর্থাৎ স্পার্ম প্লাস হচ্ছে তোমার তাদের সাথে যে সিমেন্টটা, এটা বের হয়ে আসে। তবে স্ত্রী রুই মাছে যেহেতু কোনো শুক্র রস থাকে না, সো চাপ দিলেও সেই ক্ষেত্রে তোমার সেখান থেকে কোনো শুক্র রস বের হবে না। আর আরেকটা জিনিস হলো, আমরা অনেক সময় বক্ষ পাখনা দেখেও কিছুটা আইডেন্টিফাই করতে পারবো। যেমন যদি পুরুষ মাছ হয় তাহলে তার বক্ষ যে পাখনাটা থাকবে এটা কিছুটা খসখসে হবে, যেটা স্ত্রী রুই মাছের ক্ষেত্রে মসৃণ থাকবে। সো এরকম কিছু পার্থক্য দেখে আসলে তুমি পুরুষ এবং স্ত্রী রুই মাছ এই দুইটাকে কিছুটা তুমি আলাদা করতে পারবা। তাছাড়া খুব বেশি আসলে ভালো মতো দুইটা মাছকে ডিফারেন্স করাটা খুব কঠিন হয়ে যায়। তাহলে আমরা 3টা পয়েন্ট বললাম। একটা হচ্ছে প্রজনন সিজনে স্ত্রী রুই মাছের উদর স্ফীত থাকবে, পুরুষ রুই মাছের উদরটা ফ্ল্যাট থাকবে। তারপর হচ্ছে তোমার যেটা পুরুষ রুই মাছ, এটার পেটে যদি চাপ দাও তাহলে তার শুক্র রস বের হয়ে আসবে, যেটা স্ত্রী রুই মাছে হবে না। আর আরেকটা হলো এদের যে বক্ষ পাখনা থাকবে, পুরুষ রুই মাছ যদি হয় তাহলে কিছুটা খসখসে হবে, আর যদি স্ত্রী রুই মাছ হয় তাহলে সেখানে মসৃণ থাকবে। তো এটা অনেক সময় পরীক্ষায় আসে, এটা একটা সিঙ্গেল স্টার দিয়ে রাখবা, ঠিক আছে, সিঙ্গেল স্টারের কোশ্চেন যে তোমার হচ্ছে পুরুষ এবং স্ত্রী রুই মাছের পার্থক্যটা কি। তো যেহেতু আমরা বলছি যে আমরা তোমার হচ্ছে রুই মাছের প্রজননটা পড়াবো, তো রুই মাছের প্রজননের আগে আরেকটা ছোট্ট প্রশ্ন আমাদের অনেক সময় পরীক্ষা আসে, এটা গঠনের সাথে সম্পর্কিত। যেমন হচ্ছে তোমার রুই মাছ এরা তো পানিতে থাকে, এবং তোমরা জানো মাছ কিন্তু পানিতে প্রচুর গতিতে তারা মুভ করতে পারে। ঠিক আছে, কেন মাছ এত দ্রুত মুভ করতে পারে? খেয়াল করে দেখো, মাছের যে তোমার হচ্ছে গঠনটা তুমি দেখতে পাচ্ছ এই জায়গায়। তো এই যে গঠনটা, এটা হচ্ছে মাকু আকৃতি। হ্যাঁ, মাকু মানে কি? মাকু শব্দের অর্থ হচ্ছে যে তোমার দুই প্রান্ত, ঠিক আছে, দুই প্রান্ত সরু, মাঝখানটা যদি মোটা হয় তাহলে এটাকে বলা হয় মাকু আকৃতি। খেয়াল করো, এই যে আমরা রুই মাছের যে ছবিটা দেখাচ্ছি, এই ছবিটা খেয়াল করো, এর দুই প্রান্ত কিন্তু সরু, বাট মাঝখানের যে এরিয়াটা এটা কিন্তু বেশ তোমার হচ্ছে প্রশস্ত। তো এরকম গঠন যাদের থাকবে, যে দেহের মধ্যভাগটা মোটা হবে, দেহের মধ্যভাগ মোটা বা চওড়া হবে, এবং তোমার হচ্ছে দুই প্রান্ত যদি তোমার হচ্ছে ক্রমশ সরু এবং সূচানো হয়, তাহলে এই ধরনের গঠনকে আমরা বলি স্ট্রিমলাইনড। ঠিক আছে, রুই মাছের যে আমরা তোমার গঠনটা দেখতে পাচ্ছি, এই গঠনে আমরা একটু খেয়াল করে দেখব যে ওদের দুই প্রান্তটা সরু
মাথাটা বেশ মোটা, সো এই জন্য আমরা রুই মাছকে স্ট্রিমলাইন বলতে পারি। এবং স্ট্রিমলাইন হওয়ার সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে এদের তোমার হচ্ছে পানিতে যখন তারা সাঁতার কাটবে তখন এই গঠনের জন্য তাদের ঘর্ষণ জনিত যে বাধাটা আছে এই বাধাটা কিন্তু অনেকটা কমে যাবে এবং খুব দ্রুত সে কিন্তু চলাচলে সক্ষম হবে, ঠিক আছে। এবং এই গঠনের জন্য রুই মাছ কিন্তু মোটামুটি তোমরা জানো যে রুই মাছ মধ্য স্তরে থাকে, তবে সে উপরের স্তর অথবা নিম্ন স্তরেও কিন্তু গমন করতে পারবে। তো স্ট্রিমলাইন গঠনটা তাকে হেল্প করবে পানির বিভিন্ন স্তরে মুভমেন্ট করার জন্য। তাহলে পরীক্ষায় অনেক সময় আসে যে রুই মাছকে স্ট্রিমলাইন কেন বলে। তাহলে স্ট্রিমলাইনের ডেফিনেশনে দুইটা কথা মাস্ট বলতে হবে, মধ্যভাগ চওড়া এবং দুই প্রান্ত হচ্ছে সরু এবং সুচালো, এই কথাটা। আর স্ট্রিমলাইন এর থাকার সুবিধাটা কি? এই সুবিধাটা আমরা এখানে বলেছি যে পানির ঘর্ষণ জনিত বাধাটা সে কম পাবে এবং খুব দ্রুত পানির মধ্যে চলাচলে সক্ষম হবে। তো এটা পরীক্ষার জন্য একটা ট্রিপল স্টারের কোশ্চেন। এটা সাধারণত অনুধাবনের যে প্রশ্নগুলো আছে সেই অনুধাবনের প্রশ্নে আসে যে রুই মাছকে কেন স্ট্রিমলাইন বলা হয়। আরেকটা জিনিস মনে রাখবা, রুই মাছের যে দেহ, রুই মাছের দেহের মাঝখান বরাবর অর্থাৎ এই জায়গা বরাবর, ঠিক আছে, একটা তোমার হচ্ছে সংবেদী রেখা আছে। মানে এটা তোমার হচ্ছে রুই মাছকে পানির গুণাগুণ, তারপর হচ্ছে পানির মধ্যে স্রোত আছে কিনা এগুলো বুঝতে সাহায্য করে। এটাকে বলা হয় পার্শ্বীয় রেখা, সংবেদী রেখা, পার্শ্বীয় সংবেদী রেখা। তো এখানে তার প্রচুর নার্ভ থাকে, ঠিক আছে, এবং এই নার্ভের মাধ্যমে তারা বুঝতে পারে যে পানির গুণাগুণটা কিরকম থাকবে। তোমরা জানো রুই মাছ কিন্তু একটা স্বাদু পানির মাছ। হ্যাঁ, এটা কিন্তু তোমার হচ্ছে নদীতে থাকে, বিশেষ করে বাংলাদেশে চট্টগ্রামের যে হালদা নদী আছে, এই হালদা নদী হচ্ছে এদের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র। তবে তোমরা জানো যে নদী কিন্তু গিয়ে সমুদ্রে গিয়ে পৌঁছায়। তাহলে প্রশ্ন হলো, যদি নদীতেই এরা থাকে তাহলে এরা তো একসময় সমুদ্রে যাবেই, কিন্তু তারপরেও তুমি রুই মাছ কিন্তু সমুদ্রে পাচ্ছ না। কেন পাচ্ছ না? কারণ এদের যে তোমার বডির মাঝখান দিয়ে যে রেখাটা গেছে, সংবেদী রেখাটা, এটা কিন্তু পানির গুণাগুণ বুঝে, অর্থাৎ সে কিন্তু বুঝতে পারে যে কোনটা স্বাদু পানি, কোনটা হচ্ছে লবণাক্ত পানি। তো এই কারণে লবণাক্ত পানিতে কিন্তু সে যায় না, সে কিন্তু স্বাদু পানির মধ্যেই থাকে। তো এই রেখাটা হচ্ছে পার্শ্বীয় সংবেদী রেখা, ঠিক আছে। এই রেখাটা তাকে পানির স্রোত, তারপর হচ্ছে পানির গুণাগুণ, এই বিষয়গুলোতে খেয়াল রাখতে সাহায্য করে। তো এটা অনেক সময় আসে যে রুই মাছের দেহের মাঝখান বরাবর সংবেদী রেখাটাকে কি বলে, সেটা হচ্ছে পার্শ্বীয় সংবেদী রেখা। এটা একটু জেনে রাখবা, এটা অনেক সময় আমাদের কাজে লাগবে। তো এখন আসি আমরা এই যে রুই মাছ, এই রুই মাছের প্রজনন সম্পর্কিত কয়েকটা তথ্য তোমাদের সাথে আমরা শেয়ার করি, ঠিক আছে। তো আমরা যদি বলি যে সাধারণত তোমার হচ্ছে এরা নদীতে, ঠিক আছে, নদীতে প্রজনন করে, ঠিক আছে। নদীতেই কেন প্রজনন করে? কারণ রুই মাছ সাধারণত বদ্ধ পানিতে বংশ বিস্তার করে না। এখন বলতে পারো কেন তারা বদ্ধ পানিতে বংশ বিস্তার করে না? শোনো, রুই মাছ তার যে ডিম ছাড়তে হবে বা তাকে যে শুক্রাণু ছাড়তে হবে, এইটা ছাড়ার জন্য তার যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে তার মধ্যে একটা অনুভূতি আগে ক্রিয়েট হতে হবে। সেই অনুভূতিটা ক্রিয়েট করে কে? সেই অনুভূতিটা ক্রিয়েট করে হচ্ছে পানির স্রোত। এখন বদ্ধ পানি, ধরো একটা পুকুরে পানির স্রোত তো নাই, তাহলে বডির মধ্যে ধাক্কাটা লাগছে না পানির স্রোতে, সো তার মধ্যে বডিতে শিহরণ তৈরি হচ্ছে না। আর যদি শিহরণ তৈরি না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার কি হবে না, বংশবিস্তার হবে না। আচ্ছা, আরেকটা জিনিস বলি, তারা বংশবিস্তারের আগে তাদেরকে একটা নির্দিষ্ট দৈর্ঘ্য হওয়া লাগবে। পুরুষ মাছগুলা সাধারণত দেখা যায় যে 65 সেন্টিমিটার লম্বা হয়, আর স্ত্রী মাছগুলা 51 থেকে 70 সেন্টিমিটার পর্যন্ত যখন লম্বা হয় তখন তারা প্রজননের জন্য প্রস্তুত হয়। এবং তোমার হচ্ছে একটা রুই মাছ তোমার হচ্ছে আহ আহ, অনেক ডিম দেয়। তোমরা জানবা যে পার কেজিতে অনেক রুই মাছ আছে, যেমন এখানে আমরা বলছি যে 5 কেজি ওজনের জন্য প্রায় এই জায়গাতে তোমার 19 লক্ষ পর্যন্ত ডিম দিতে পারে। তাহলে হিসাব মতে কি দাঁড়ায় যে এক এক কেজিতে রুই মাছ প্রায় 4 লক্ষের কাছাকাছি ডিম দিতে পারে। এটাকে আমরা বলি হচ্ছে ফিকান্ডিটি। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ফিকান্ডিটি। ফিকান্ডিটি মানে হলো যে তোমার হচ্ছে প্রতি কেজি ওজনের রুই মাছ কতটুকু করে তোমার হচ্ছে কতটুকু করে তারা ডিম ছাড়তে পারবে, সেটাকে আমরা রুই মাছের ফিকান্ডিটি বলি। সাধারণত রুই মাছ পার কেজিতে 4 লক্ষের কাছাকাছি তোমার ডিম পারে। তাহলে একটা 5 কেজি ওজনের রুই মাছ তোমার হচ্ছে প্রায় 20 লাখ, ঠিক আছে, 20 লাখ, 19 থেকে 20 লাখ বলা যায়, সমস্যা নাই। তার মানে প্রায় 20 লাখের কাছাকাছি তারা ডিম এক একটা রুই মাছ পার সিজনে তারা পারতে পারে। চিন্তা করে দেখো যে এতগুলা ডিম তারা প্রতি প্রজনন সিজনে তারা ছাড়তেছে। তাহলে এখন প্রশ্ন হলো যে এত ডিম যদি ছাড়ে এক রুই মাছ,
যদি 20 লক্ষ ডিম ছাড়ে তাহলে তো নদীতে খালি রুই মাছই পাওয়ার কথা, কিন্তু আমাদের কিন্তু নদীতে আমরা খালি রুই মাছ পাই না, বরঞ্চ দেখা যাচ্ছে যে আস্তে আস্তে রুই মাছের সংখ্যা আরো কমে যাচ্ছে। এখন প্রশ্ন হলো কেন? কারণ যে পরিমাণ ডিম ছাড়ে সবাই কি হয় না, নিষিক্ত হয় না। কারণ তোমরা জানো যে মাছের কিন্তু নিষেকটা হয় বহির্নিষেক, অর্থাৎ এই ডিমগুলা সব চলে আসতেছে কোথায়? এই ডিমগুলা চলে আসতেছে হলো পানিতে, শুক্রাণু গুলাও চলে আসতেছে পানিতে। এই ডিমগুলা যখন শুক্রাণুর সাথে মিলবে তখনই কেবলমাত্র কি হবে, তাদের নিষেক হবে। কিন্তু সমস্যা হলো যে এই যে যত ডিম ছাড়তেছে সবাই কিন্তু নিষিক্ত হচ্ছে না, ঠিক আছে? অনেক ডিম আছে যেগুলা পানিতে ডুবে যাচ্ছে, অনেক ডিম আছে যেগুলা তোমার হচ্ছে কখনো নিষেকে অংশগ্রহণই করছে না, আবার অনেক ডিম আছে যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কোনো কোনো ছোট ছোট প্রাণী খেয়ে ফেলতেছে। যার কারণে দেখা যায় যে রুই মাছ এত ডিম পাড়ার সত্ত্বেও তাদের কিন্তু তোমার হচ্ছে প্রজননে এত ডিম শেষ পর্যন্ত মাছে পরিণত হয় না। এবং ওরা সাধারণত তোমার হচ্ছে প্রজননের অংশ নেয় জুলাই থেকে আগস্ট, হ্যাঁ। তবে জুন জুলাই মাসের মধ্যে এরা প্রজননের জন্য রেডি হয়ে যায়। তারা জুন জুলাইতে প্রজননের জন্য রেডি হবে এবং মোটামুটি জুলাই থেকে আগস্ট এই সময়টাতে তারা ডিম পাড়া শুরু করবে। এবং নর্মালি একটা রুই মাছ 2.5 থেকে 3 বছরের মধ্যে তারা পরিণত হয় এবং তোমার হচ্ছে এরা বংশ বিস্তারে অংশ নেয়। তবে তোমার হচ্ছে বর্তমানে আমরা বিভিন্ন হরমোন, বিভিন্ন ধরনের উন্নত জাতের মাছ চাষ করার কারণে 1.5 থেকে 2 বছরেও এখন রুই মাছ প্রজননে তোমার হচ্ছে সক্ষম হয়। তো এখন আসি এই যে রুই মাছ, এই রুই মাছের এই যে প্রজনন সিজনে ডিম পাড়তেছে, এই ডিম পাড়াটাকে আমরা কি বলি? ডিম পাড়াটাকে আমরা বলি হচ্ছে স্পনিং। এই ডিম পাড়াটাকে আমরা কি নাম দিছি? স্পনিং। তো রুই মাছ তোমার হচ্ছে আমরা আগেই বলেছি যে বদ্ধ পানিতে ডিম পারবে না এবং ওদের ডিম পাড়ার জন্য একটা সুইটেবল টেম্পারেচার আছে, হ্যাঁ। 27 থেকে 30 ডিগ্রি, কোনো কোনো বইয়ে তোমার হচ্ছে 28 থেকে 30ও বলছে, আবার কোনো বইয়ে ডিরেক্টলি 30 ডিগ্রি সেলসিয়াসও বলছে। তো এই যে টেম্পারেচারটা, এই টেম্পারেচারে এবং যখন যথেষ্ট পরিমাণ পানিতে অক্সিজেন থাকবে তখনই তারা ডিম পারবে, ঠিক আছে? এবং ডিম পাড়ার জন্য যে জিনিসটা হয় যে পানির যে আঘাত, আমরা একটু আগে বলছিলাম তোমাকে যে বদ্ধ পানিতে ডিম পারে না কেন? কারণ এই যে পানির আঘাত বা পানিতে ভাসমান যে কণাগুলা থাকে তার আঘাতে মাছের দেহে এক ধরনের কি হয়, স্টিমুলেশন তৈরি হয়। তখন সে বুঝতে পারে যে এই স্টিমুলেশনের কারণে যে তাকে ডিম পাড়তে হবে, কারণ পাড়ার জন্য তোমার হচ্ছে সুইটেবল টেম্পারেচার বা সুইটেবল পরিবেশ তৈরি হয়েছে, তখন তারা ডিম পারবে। এবং এই ডিম পাড়াটাকে আমরা বলছি হলো স্পনিং। তবে এখানে একটা প্রবলেম হলো যে মাছের ডিমগুলোর মধ্যে রুই মাছের ডিম কিন্তু পানিতে ভাসে না, ঠিক আছে? যেই সকল ডিম পানিতে ডুবে যায় ওই সকল ডিমকে আমরা বলি হচ্ছে ডিমার্সাল, ডিমার্সাল ডিম। আর যেই সকল ডিম পানির উপর ভেসে থাকে, যেগুলা ভাসবে, তাকে আমরা বলি পেলাজিক, পেলাজিক টাইপের ডিম, ঠিক আছে? রুই মাছের ডিমটা হচ্ছে ডিমার্সাল। তো যার কারণে এত লক্ষ লক্ষ ডিম তারা যখন পারতেছে তখন কিন্তু এই ডিমগুলা পানির নিচে কি হচ্ছে, চলে যাচ্ছে। এবং এই ডিমগুলো হচ্ছে কিছুটা লালচে কালারের হয় এবং এই ডিমগুলো যখন তারা শুক্রাণুর সংস্পর্শে আসে তখনই কিন্তু তাদের নিষেক হবে এবং সেই ক্ষেত্রে তোমার হচ্ছে তাদের পরবর্তী যে নিষেক পরবর্তী যে তাদের ডেভেলপমেন্ট বা পরিস্ফুটন সেটা হবে। তাহলে আমরা মোটামুটি তাদের প্রজনন সম্পর্কে এখান থেকে যে ইনফরমেশন গুলো জানলাম যে কোন সিজনে তারা ডিম পারবে, কত টেম্পারেচার লাগবে, তারপর হচ্ছে তোমার এই ডিম পাড়াটাকে আমরা স্পনিং বলছি, তারপর ডিমের প্রকারভেদ ডিমার্সাল এবং হচ্ছে কি পেলাজিক, 2 ধরনের ডিম আছে। এগুলো সবগুলোই তোমার মূলত পড়তে হবে এমসিকিউর জন্য, ঠিক আছে? এগুলো সব এমসিকিউর জন্য। এগুলো সাধারণত বোর্ড কোশ্চেন বলো, বোর্ড কোশ্চেন অথবা তোমার হচ্ছে তোমার অ্যাডমিশন, হ্যাঁ অ্যাডমিশন কোশ্চেন এর মধ্যে তোমার এই জিনিসগুলা প্রচুর পাবা। তাহলে রুই মাছের এই যে ইনফরমেশন গুলো আমরা বললাম, এখান থেকে স্পনিং এর সংজ্ঞাটা, এটা সাবজেক্টিভ এর জন্য নলেজ বা তোমার হচ্ছে যেটাকে আমরা জ্ঞানমূলক বলি, জ্ঞানমূলক প্রশ্নের জন্য স্পনিং খুবই ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস তোমার পরীক্ষায় আসে, এই যে আমরা একটু আগে বললাম যে তোমার হচ্ছে স্রোতস্বিনী নদী বা যেখানে স্রোত আছে সেই সকল জায়গায় রুই মাছ ডিম পারে। অনেক সময় পরীক্ষায় আসে যে এই যে স্রোতস্বিনী নদীতে স্পনিং এর সুবিধাটা কি? আচ্ছা, কেন তারা বদ্ধ পানিতে ডিম পারে? একটা তো বলছি যে শিহরণের একটা ব্যাপার আছে, তবে আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমার হলো স্রোতযুক্ত পানিতে ডিম এবং তাদের লার্ভা শিকারীর হাত থেকে রক্ষা পায়। তার মানে যে সকল পানিতে স্রোত থাকে ডিমগুলা কিন্তু একটা জায়গায় থাকে না, তো যার কারণে
কোনো একটা তোমার হচ্ছে অন্যান্য মাছ এসে বা শিকারী কোনো প্রাণী এসে যে এই ডিমটা খেয়ে ফেলবে, সেটার সুযোগটা কমে যায়। ২ নম্বর হচ্ছে যেই পানিতে প্রচুর কি হয়, স্রোত থাকে, সেখানে কিন্তু তুলনামূলকভাবে অক্সিজেনের পরিমাণটাও পর্যাপ্ত থাকে, পর্যাপ্ত পরিমাণ। কারণ যেই পানিগুলা আবদ্ধ থাকে, ওই আবদ্ধ পানিতে তোমার হচ্ছে অক্সিজেনটা কমে যায়, কারণ ওখানে তোমার বিভিন্ন ধরনের ময়লা টয়লা থাকে, তো যার কারণে অক্সিজেনটা কমে যাচ্ছে। আচ্ছা, আরেকটা হলো ডিম এবং লার্ভা এরা স্থানান্তরিত হইতে পারে, এবং আরেকটা ব্যাপার হচ্ছে ডিমগুলা স্থানান্তরিত হয়ে শুক্রাণুর কাছাকাছি গিয়ে পৌঁছায়। সো এতে করে যে সুবিধাটা হয়, তাতে করে তাদের নিষেকের চান্সটা বেড়ে যায়। তো এই যে কোশ্চেনটা তোমাকে আমি বললাম যে কেন একটা স্রোতস্বিনী নদীতে তোমার রুই মাছ স্পনিং করে, ১ নাম্বার হচ্ছে লার্ভাটা শিকারীর হাত থেকে রক্ষা পায়। ২ নাম্বার, যেখানে তোমার স্রোতস্বিনী নদী, সেখানে পর্যাপ্ত পরিমাণ কি পাওয়া যায়, অক্সিজেন পাওয়া যায়। তারপর হচ্ছে ডিম এবং লার্ভা স্থানান্তরিত হয়, নিষেকের চান্স বাড়ে। আর সাথে তোমরা ওই জিনিসটাও বলতে পারো যে যখন তোমার হচ্ছে স্রোতস্বিনী নদীতে তার গায়ে যখন এই কণাগুলা বা পানিগুলা আঘাত করে, তখন তারা ডিম পাড়ার বা ডিম ছাড়ার এবং হচ্ছে শুক্রাণু ছাড়া একটা অনুভূতি তৈরি হয়। এই কারণেই তারা এই স্রোতস্বিনী নদীতে স্পনিং করে। তাহলে এই জিনিসটা পরীক্ষার জন্য একটা ডাবল স্টারের কোশ্চেন। এই কোশ্চেনটা পরীক্ষায় সাধারণত অনুধাবনে আসে, অনুধাবনের প্রশ্ন, এটাও একটা ইম্পর্টেন্ট বোর্ড কোশ্চেন। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনগুলো সবগুলাই ছোট ছোট প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসে। তো এই জিনিসগুলো না সব বই খুব সুন্দর করে গোছানো নাই। তো তোমাদের কাজ হবে যে তোমরা যখন এই জিনিসগুলো আমরা পড়াচ্ছি, এই আমাদের যে হাইলাইটেড কথাগুলা, তুমি যদি পুরাটা নাও লেখো, হাইলাইটেড কথাগুলা তুমি সুন্দর করে পয়েন্ট করে রেখে দাও। তুমি পরবর্তী নিজের মতো করে এই পয়েন্টগুলা তুমি আলোচনা করতে পারো। এরপর যদি আমরা আসি নেক্সট যেটা, সেটা হচ্ছে রুই মাছের জীবনচক্র। তোমরা জানো যে রুই মাছ ডিম পাড়ার পর এই ডিমটা যখন নিষিক্ত হবে, তখন থেকেই তার লাইফ সাইকেলটা শুরু হবে। তো এখানে খেয়াল করো, তার লাইফ সাইকেলটা স্টার্টিং হচ্ছে কোত্থেকে? তার লাইফ সাইকেলটা স্টার্টিং হচ্ছে নিষিক্ত ডিম থেকে। ডিম যতক্ষণ না পর্যন্ত নিষিক্ত হবে, ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যে তোমার হচ্ছে এদের বংশ বিস্তারটা শুরু হইলো। তো ডিম তোমার হচ্ছে নিষিক্ত হলো, হওয়ার পর এই ডিমটায় কিছুটা কি হবে, তোমার হচ্ছে ডেভেলপমেন্ট হবে, পরিস্ফুটন হবে। তারপর একটা সময় এই ডিম ফুটে লার্ভা বের হবে, এবং তখন এটাকে আমরা বলবো হচ্ছে রেণুপোনা। অর্থাৎ তাদের সেকেন্ড স্টেজ অফ লাইফ হচ্ছে রেণুপোনা। থার্ডে এই রেণুপোনাটা আর একটু সময় অতিবাহিত হবে এবং এরপরে আকারেও বড় হবে, তখন এটাকে আমরা বলবো থার্ড স্টেজ, যেটাকে আমরা বলি হচ্ছে ধানীপোনা। এই ধানীপোনাটা যখন আরেকটু বড় হবে, তখন এটা হবে আঙ্গুরিপোনা, এবং সর্বশেষে যখন সে পরিপূর্ণতা প্রাপ্ত হবে, তখন এটাকে আমরা বলি পূর্ণাঙ্গ মাছ বা হচ্ছে ব্রুড মাছ। খেয়াল করো, তাহলে তার লাইফ সাইকেলে আমরা 5টা স্টেজ বললাম: নিষিক্ত ডিম, তারপর হচ্ছে রেণুপোনা, তারপর হচ্ছে ধানীপোনা, তারপর হচ্ছে আঙ্গুরিপোনা, তারপরে গিয়ে বলছি আমরা হচ্ছে ব্রুড মাছ। তো এখন আসো যে এই যে আমরা এখান থেকে যে জিনিসটা আমাদেরকে একটু জানতে হবে যে কোন সাইজ বা কোন সময়ে আমরা কোনটাকে কি পোনা নামে ডাকি। যেমন আমরা ডিমের কথা বলছিলাম, রুই মাছের ডিমগুলা একটু গোল সাইজের এবং হচ্ছে 4.1 থেকে 4.8 মিলিমিটার হয়। তো ডিম নিষিক্ত হওয়ার 45 মিনিট পর ওদের যে জাইগোটটা তার বিভাজন শুরু হবে, এবং এরপর 14 ঘন্টা পর ঠিক আছে ডিম ফুটে লার্ভাটা বের হবে। আচ্ছা, এই যে লার্ভাটা বের হলো, ঠিক আছে, এটা 72 ঘন্টা পর্যন্ত, অর্থাৎ ডিম ফোটার পরে 72 ঘন্টা বয়স পর্যন্ত, ঠিক আছে, এটাকে আমরা বলবো রেণুপোনা। আর এই সময় তার দৈর্ঘ্যটা হবে 7 মিলিমিটার পর্যন্ত। তার মানে তোমার হচ্ছে ডিম ফোটার পর 72 ঘন্টা পর্যন্ত যে সাইজটা থাকবে, সেটাই হচ্ছে তাদের রেণুপোনা। তারপর এটা আরেকটু বড় হবে, বড় হয়ে যখন 8 দিন পর্যন্ত, 72-এর পর থেকে 8 দিন পর্যন্ত বয়স হবে, তখন এটাকে আমরা নাম দিব ধানীপোনা। ঠিক আছে, এবং এই সময় সাইজটা একটু বড় হবে, 12 মিলিমিটার পর্যন্ত তার সাইজ হবে। এরপর যদি আমরা আসি আঙ্গুরিপোনার কথা, এটা হচ্ছে আরেকটু সময় যাবে, 8 দিনের পর থেকে শুরু করে, মানে 9 দিন থেকে শুরু করে 30 দিন, মানে 1 মাস বয়স পর্যন্ত যখন তার বৃদ্ধি হবে, ওই টাইমটাকে আমরা বলি হচ্ছে আঙ্গুরিপোনা, এবং ওই টাইমে তার দৈর্ঘ্য হবে 30 মিলিমিটার পর্যন্ত, 30 মিলিমিটার। তারপরে এই যে 30 দিনের পর থেকে যখন সে পরিপূর্ণতা প্রাপ্ত হবে, আমরা বলছিলাম বর্তমানে 1.5 থেকে 2 বছর পর্যন্ত সময় লাগে। হ্যাঁ, 1.5 থেকে 2 বছর পর্যন্ত সময় লাগে। এই সময়টাতে সে পরিণত একটা মাছে পরিণত হবে, সেটাকে আমরা বলি ব্রুড
মাছ অথবা অ্যাডাল্ট ফিশ। এবং এই সময় আমরা তোমাদের একটু আগে বলছিলাম যে পুরুষ মাছ যদি হয় 65 সেন্টিমিটার পর্যন্ত, 65 সেন্টিমিটার। আর যদি স্ত্রী মাছ হয় তাহলে 51 থেকে 70 সেন্টিমিটার পর্যন্ত এর দৈর্ঘ্য হইতে পারে। রুই মাছ কিন্তু তোমরা জানো যে আমাদের বাজারে যতগুলা মাছ পাওয়া যায়, বেশ রুই মাছ কিন্তু বেশ বড় সাইজের হয়। এবং আমরা এত বড় সাইজ, দ্রুত বর্ধনশীল বিধায় কিন্তু আমরা রুই মাছকে কি বলেছিলাম, মেজর কার্প। ঠিক আছে, তো এই জন্য রুই মাছ 1.5 থেকে 2 বছরের মধ্যে মোটামুটি বেশ ওজনদার হয়, 2.5-3 কেজি ইজিলি হয়ে যায় এবং তারা প্রজননের জন্য সম্পূর্ণরূপে ফিট হয়ে যায়। তাহলে এই হচ্ছে রুই মাছের জীবনকাল। পরীক্ষায় কিন্তু এই জায়গা থেকে যদি বলো একটা প্রশ্ন একটু ভালো করে পড়বা, তাহলে এই জীবনকালটা পড়বা। ঠিক আছে, এটা ডাবল স্টার একটা প্রশ্ন। এবং যখন পরীক্ষা আসবে অবশ্যই টাইমগুলো খেয়াল করবা। এবং এখানে যে টাইমগুলো আমরা বলছি বা তার যে দৈর্ঘ্য বলছি, এগুলো কিন্তু এমসিকিউ তে আসে। তার মানে এটা তোমার হচ্ছে সিকিউ এবং এমসিকিউ, এই দুইটাই কিন্তু, দুইটার জন্যই কিন্তু এটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা রুই মাছের জীবন চক্রে তাহলে 5টা স্টেজ বললাম। প্রথম স্টেজ হচ্ছে নিষিক্ত ডিম, সেকেন্ড স্টেজ হচ্ছে তোমার হচ্ছে রেণু পোনা, তারপর হচ্ছে ধানি পোনা, তারপর আঙ্গুরি পোনা, তারপর হচ্ছে আমরা পরিণত মাছ বলছি। আচ্ছা, আঙ্গুরি শব্দটার দেখো এখানে কি লেখা আছে, ফিঙ্গারলিংস। ফিঙ্গারলিংস মানে হচ্ছে কি আঙ্গুলের সমপরিমাণ। ঠিক আছে, যদি একটা আঙ্গুলের সমপরিমাণ দৈর্ঘ্য হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে আঙ্গুরি পোনা, এই জন্য এটাকে বলা হয় ফিঙ্গারলিংস। ঠিক আছে, আচ্ছা তাহলে মোটামুটি ভাবে। আর এই যে রেণুপোনা আমরা বলছি হ্যাচলিংস। হ্যাচ শব্দের অর্থ কি, হ্যাচ শব্দের অর্থ হচ্ছে যখন ডিম ফুটে লার্ভা বের হয় তখন এটাকে আমরা বলি হ্যাচিং। ঠিক আছে, তো যেহেতু তোমার হচ্ছে ডিম ফোটার পরে এই স্টেজটা শুরু হয়, এই জন্য এটাকে আমরা বলছি হ্যাচলিংস। ঠিক আছে, আর এখানে আমরা ধানীপোনাকে ইংরেজিতে বলছি হলো ফ্রাই। তাহলে এগুলো তোমার বাংলা এবং ইংলিশ দুইটা নামই জেনে রাখবা। এখন খেয়াল করো, আমরা এখানে কয়েকটা ইনফরমেশন তোমাদেরকে দেই, এগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, সাবজেক্টিভে অতটা ইম্পর্টেন্ট না। তো খেয়াল করো, এই যে নিষেক, তোমরা জানো যে নিষেক কিন্তু দুই ধরনের হয়। একটাকে বলা হয় হলোব্লাস্টিক, আর এটাকে আমরা কি বলি, মেরোব্লাস্টিক। হলোব্লাস্টিক মানে কি, এই ছবিটা একটু খেয়াল করো। এখানে কিন্তু যখন তোমার শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়, ধরো আমরা এখানে একটা ডিম্বাণু দেখাচ্ছি আর এখানে একটা শুক্রাণু দেখাচ্ছি। শুক্রাণু ডিম্বাণু মিলিত হলে এই যে স্ট্রাকচারটা, এটাকে আমরা কি বলছি, জাইগোট। তোমরা জানো জাইগোট বারবার বিভাজিত হয়, প্রথমে 1টা থেকে 2টা হয়, তারপর 2টা থেকে 4টা হয়, 4টা কোষ হয়। এবং এই যে বারবার মাইটোসিস বিভাজন হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে ক্লিভেজ। ঠিক আছে, এখন এই ক্লিভেজটা যদি পুরো জায়গা জুড়ে হতে পারে, মানে সম্পূর্ণ হয়, যেমন ধরো এই জায়গাতে পুরো জায়গা জুড়ে কি হচ্ছে, ক্লিভেজ হচ্ছে, তাহলে এটাকে আমরা বলি হলোব্লাস্টিক। হলোব্লাস্টিক মানে তোমার হচ্ছে পূর্ণাঙ্গ ক্লিভেজ যেখানে হতে পারে। তবে মেরোব্লাস্টিক ক্লিভেজ হচ্ছে এখানে কিন্তু পরিপূর্ণভাবে ক্লিভেজ হচ্ছে না। কেন হচ্ছে না, কারণ এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে কি থাকে, ডিম থাকে, কুসুম, ডিমের কুসুমগুলো থাকে। হ্যাঁ, এই জায়গাতে থাকবে হলো কুসুম থাকবে। তো এই কুসুম থাকার কারণে ওদের যে বিভাজনটা, এই বিভাজনটা কিন্তু তোমার হচ্ছে কিছুটা, তোমার হলো বিভাজনটা তোমার হচ্ছে ইন্টারাপ্টেড হয়। এই কারণে তোমার আংশিক ক্লিভেজ হয়। এই যে আংশিক ক্লিভেজ হচ্ছে, এই আংশিক ক্লিভেজকে বলা হয় মেরোব্লাস্টিক ক্লিভেজ। যাদের বড় বড় কুসুম আছে যে সকল ডিমে, তাদের সবারই তোমার হচ্ছে এরকম আংশিক ক্লিভেজ হয়, যেটাকে আমরা বলি মেরোব্লাস্টিক ক্লিভেজ। ঠিক আছে, আচ্ছা এরপর আসো নেক্সট যেটা আমরা বলছি সেটা হলো এরপর যখন এই ক্লিভেজ হয়, ক্লিভেজ হওয়ার পরে তারপর কি হয়, তারপর হচ্ছে এরকম তোমার হচ্ছে একটা এরকম গোল আকার একটা স্টেজ হয়। এই স্টেজটাকে আমরা বলি ব্লাস্টুলা, ব্লাস্টুলা দশা। হ্যাঁ, আচ্ছা এরকম ব্লাস্টুলা গোলাকার একটা স্টেজ তৈরি হয়, ব্লাস্টুলা দশা। এই ব্লাস্টুলার মধ্যে আমরা একটু যদি দেখি, দেখো এই জায়গাতে তোমার ব্লাস্টুলার মধ্যে তোমার দুইটা লেয়ার আমরা পাবো, একটা হচ্ছে ব্লাস্টোডার্ম, হ্যাঁ ব্লাস্টোডার্ম, আর আরেকটা হলো পেরিব্লাস্ট, পেরিব্লাস্ট। তো আমরা বলছি কি ব্লাস্টোডার্ম থেকে ভ্রূণ তৈরি হবে, আর পেরিব্লাস্ট থেকে তৈরি হয় হলো কুসুম। এরপর আস্তে আস্তে যখন তোমার হচ্ছে ব্লাস্টুলার পরের স্টেজে চলে যায়, তোমরা জানো ব্লাস্টুলার পরের স্টেজকে আমরা বলি গ্যাস্ট্রুলা। এবং গ্যাস্ট্রুলাতে ওদের দুইটা লেয়ার, একটা হচ্ছে এপিব্লাস্ট আর আরেকটাকে আমরা বলছি হলো হাইপোব্লাস্ট। ঠিক আছে, এপিব্লাস্টটা হচ্ছে তোমার হলো, এপি মানে কি উপরের দিকে। তো যখন গ্যাস্ট্রুলা হয়, গ্যাস্ট্রুলার দিকে দেখো, এই ছবিটা একটু খেয়াল করো, উপরের দিকে যে তোমার লেয়ারটা থাকে এটাকে আমরা বলি এপিব্লাস্ট। তারপর ভেতরের যে লেয়ারটা তৈরি হয় এটাকে আমরা বলি হচ্ছে হাইপোব্লাস্ট। তো আস্তে আস্তে এরকম তোমার গ্যাস্ট্রুলা দশার পর আস্তে আস্তে তার দেহের মধ্যে তোমার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয় এবং দিন শেষে একটা
পরিণত মাছ যখন হবে, ঠিক আছে, তখনই তাদের লাইফ সাইকেলটা কমপ্লিট হবে। তো নিষেকে এখান থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের জানার জন্য, যে এটা হচ্ছে কোন টাইপের নিষেক তাদের হয়, মেরোব্লাস্টিক নিষেক। ঠিক আছে, তাহলে হলোব্লাস্টিক নিষেক কাদের হয়? আমাদের নিষেকটা হচ্ছে হলোব্লাস্টিক, কারণ আমাদের যে ডিমটা থাকবে সেখানে কুসুমের পরিমাণ খুবই কম, এজন্য আমাদের হয় হলোব্লাস্টিক। আর তোমার হচ্ছে যেটা রুই মাছের ক্ষেত্রে হবে হলো মেরোব্লাস্টিক ক্লিভাস। আচ্ছা, এখন আসো আরেকটা জিনিস, সেটা হলো তাদের পরিস্ফুটন। আমরা যদি বলি যে পরিস্ফুটনটা দেখো, আমরা কি বলছি, 30 থেকে 40 মিনিট সময় পর তাদের হচ্ছে যখন জাইগোটটা তৈরি হয়, 30 থেকে 40 মিনিট পর সেই জাইগোটের বিভাজন হয়। তারপর হচ্ছে তোমার লার্ভাটা বের হয়ে আসে কতক্ষণ পরে, 15 থেকে 18 ঘন্টা, এই যে সময়টা আছে, এরপরে তোমার লার্ভাটা বের হয়ে আসে। তখন ওই টাইপের পোনাকে আমরা বলছি হলো রেণুপোনা। ঠিক আছে, এবং তোমার হচ্ছে 12 ঘন্টা সময় এই লার্ভার চোখে এক ধরনের রঞ্জক পদার্থ তৈরি হয়, যেটাকে আমরা বলি ক্রোম্যাটোফোর। এবং এই ক্রোম্যাটোফোর যেখানে থাকবে ওই জায়গাটাতে তাদের চোখ তৈরি হবে। তারপর দেখো টাইম গুলা বলা আছে যে 24 ঘন্টা পর কুসুমথলির পিঠে কালো দাগ দেখা যায়। তারপর হচ্ছে তোমার ফুলকা, এ সময় 24 ঘন্টা পর তাদের ফুলকা দৃশ্যমান হয়। তারপর দেখো 36 ঘন্টা পর তাদের হচ্ছে বক্ষ, পাখনা এবং ঠোঁট স্পষ্ট হয়। এরকম করে বেশ কিছু ইনফরমেশন এই জায়গায় দেওয়া আছে। ঠিক আছে, তোমরা এই ইনফরমেশনের মধ্যে প্রথম 3টা ইনফরমেশন, যে কতক্ষণ পর তোমার হচ্ছে জাইগোটের বিভাজন হয়, 30 থেকে 40 মিনিট পর, লার্ভাটা বের হয়ে আসে কখন, 15 থেকে 18 ঘন্টা পর, এই 2টা টাইম ফ্রেম ভালো করে জানবা। এছাড়া তারপর যদি তুমি চোখ বা হচ্ছে ফুলকা কখন দৃশ্যমান হয় জানতে চাও, তাহলে এই 2টা পয়েন্টও পড়ে রাখো। বাকিগুলো আসলে তেমন খুব বেশি লাগে না। তারপরে তুমি হয়তো বা 48 ঘন্টা পর লার্ভা গুলা বড় হয় কত মিলিমিটার হয়, 72 ঘন্টা পর লার্ভা উত্তর দশা তৈরি হচ্ছে, 5 দিন বয়সে তোমার হচ্ছে এটা 8 থেকে 8.5 মিলিমিটার হচ্ছে, 10 দিন বয়সে গিয়ে 15 মিলিমিটার হচ্ছে, 15 দিন বয়সে গিয়ে 23 মিলিমিটার হচ্ছে। এই কথাগুলো বইয়ে লেখা আছে। বাট এই কথার থেকে আমাদের যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো যে তোমার এই যে রুই মাছের যে আমরা লাইফ সাইকেলটা দেখাইলাম, এই যে লাইফ সাইকেল, এই লাইফ সাইকেলে কোন সময়, বয়স এবং কত দৈর্ঘ্য, এটা বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসটা তোমার হচ্ছে গাজী আজমল স্যারের বইতেও ভাবে ভালো নাই। এটা মূলত তোমরা যে জায়গা থেকে পড়বা সেটা হচ্ছে আব্দুল আলিম স্যার। হ্যাঁ, আব্দুল আলিম আব্দুল আলিম স্যারের যে বইটা আছে সেখানে তোমরা এই জিনিসটা ভালো করে পাবা। আর গাজী আজমল স্যারের যে বইটা আছে সেখানে তারা এরকম করে অনেক টাইম ট্রিমের কথা বলছে, কিন্তু এগুলো আসলে খুব বেশি আসে না। তোমরা আব্দুল আলিম স্যারের বইয়ে যে লাইফ সাইকেলটা আমরা দেখাইলাম, এখানের যে সংখ্যাগুলা সেটা খুব ভালো করে পড়বা। আর এখানকার মধ্যে এই যে তথ্যগুলো আমরা মার্ক করে দিলাম, শুধুমাত্র এই তথ্যগুলা ভালো করে একটু দেখবা। তো এখন একটা জিনিস খেয়াল করো, রুই মাছ আমাদের কিন্তু মাছের মধ্যে মোটামুটি দেখবা যে আমরা প্রচুর এই মাছটা খাবার হিসেবে গ্রহণ করি। তো আমাদের মাছ কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। আমরা জানো যে নদীমাতৃক দেশ বাংলাদেশ, তারপরেও কিন্তু আমাদের যে প্রজনন ক্ষেত্রগুলা ছিল এগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। সেটার অনেক কারণ আছে, কিছু প্রাকৃতিক কারণ আছে, কিছু মানুষ সৃষ্ট কারণ আছে। তো আমরা রুই মাছকে সংরক্ষণ করব কিভাবে? পরীক্ষার জন্য এই কোশ্চেনটা বলতে পারো একটা ট্রিপল স্টারের কোশ্চেন। ঠিক আছে, বইয়ে অনেক পদ্ধতির কথা বলছে, বাট গ্রস হেডিং এ কেউ যদি ইন শর্টে বলতে চাও যে রুই মাছকে কিভাবে সংরক্ষণ করব, উত্তর হলো 2টা। একটা হলো ইন সিটু। ইন সিটু সংরক্ষণ। ইন সিটু সংরক্ষণ মানে কি? ইন মানে হচ্ছে ভেতর, মানে রুই মাছ যেখানে আছে সেখানেই তাকে রেখে দিবা। যেমন ধরো আমাদের রুই মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র বলছি কি আমরা, চট্টগ্রামের হালদা নদী। তা আমি হালদা নদীতে কি করলাম, রুই মাছ যখন প্রজনন করবে জুন, জুলাই, আগস্ট, এই 3টা মাসে আমরা কি করলাম যে ওই রুই মাছটাকে আমরা কোনো জেলেকে রুই মাছ ধরতে দিব না, ওখানে তারা নির্বিঘ্নে প্রজনন করবে এবং ওখানে প্রচুর পরিমাণ রুই মাছ তৈরি হবে। তাই দেখো, রুই মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র ছিল হালদা, হালদার মধ্যেই আমরা রুই মাছকে কি করলাম, সংরক্ষণ করলাম। তাহলে এদেরকে বলা হয় ইন সিটু পদ্ধতি। অর্থাৎ যে পরিবেশে মাছ বসবাস করে বা যেখানে অবস্থান করে সেখানেই তাকে সংরক্ষণ করা, এটাকে বলা হয় ইন সিটু। আর যদি ধরো কোনো কারণে আমরা তাকে ওখানে রাখতে পারছি না, আমরা একটা আলাদা কৃত্রিম ভাবে একটা প্রজনন ক্ষেত্র বানাবো, ঠিক আছে, সেখানে আমরা সেই মাছটাকে ট্রান্সফার করব। তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে এক্স সিটু। এক্স মানে কি? এক্স মানে বিগত,
এক্স শব্দের অর্থ হলো কি, বিগত, তাই না? আচ্ছা, তার মানে যেটা আগে ছিল এখন নাই, তার মানে এক্স সিটু মানে আমরা এমন জায়গাতে আমরা তাকে সংরক্ষণ করব যেটা তার নর্মাল স্থান না, ঠিক আছে? আমরা আগের স্থানটাকে বাদ দিয়ে আমরা নতুন করে একটা স্থানে তাকে আমরা সংরক্ষণ করব, সেটাকে আমরা বলি এক্স সিটু সংরক্ষণ। যেমন ধরো হতে পারে আমরা একটা বড় সড়ো পুকুর কাটলাম, অথবা আমরা হ্যাচারিতে আমরা এই মাছটাকে নিয়ে আসলাম, ঠিক আছে? নিয়ে এসে আমরা একটা বিশেষ প্রক্রিয়ায় তাকে সংরক্ষণ করলাম, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে এক্স সিটু সংরক্ষণ। তাহলে এইভাবেও আমরা রুই মাছকে সংরক্ষণ করতে পারি, ঠিক আছে? আবার প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করতে পারি। এখন কোনটা ভালো? ঠিক আছে, ডেফিনেটলি যেটা ইন সিটু সংরক্ষণ এটাই ভালো, ঠিক আছে? কারণ এতে করে কি হয়, একটা মাছ প্রাকৃতিক ভাবে বড় হয়। তুমি দেখবা বাজারে যখন মাছ কিনতে যাবা, তখন কিন্তু মানুষ জিজ্ঞেস করে, এই এটা কি নদীর মাছ? ঠিক আছে, নদীর মাছ হলে সুবিধাটা কি? হ্যাঁ, নদীর মাছ নাকি খাইতে খুব মজা লাগে, ঠিক আছে, নদীর মাছটা ফ্রেশ থাকে। তো আসলে জিনিসটা কি, প্রাকৃতিক ভাবে যে মাছটা বড় হয় সেটা কিন্তু বড়ও হয় তার মানে সুন্দরভাবে প্রাকৃতিক খাবারগুলা খাচ্ছে, যার কারণে এখানে কৃত্রিমতা নাই, যার কারণে মাছগুলা রোগ বালাই মুক্ত থাকে। তো এই জন্য আমাদের ইন সিটু সংরক্ষণের দিকে বেশি ফোকাস করতে হবে। এটা বর্তমান বাংলাদেশ সরকার কিন্তু কি করে থাকে, এই ধরনের কাজটা করে। যেমন দেখবা পদ্মায় ইলিশ মাছ ধরা নিষেধ করে দেয়, যাতে করে ইলিশ মাছের প্রজননটা বাড়তে পারে। তো এরকম করে বেশ কিছু কাজ আমাদের গভর্নমেন্ট করে থাকে। তো যাই হোক, তোমার পরীক্ষায় যদি আসে যে রুই মাছকে কিভাবে সংরক্ষণ করা যায়, তুমি ইনসিটু এবং এক্সিটু দুই ধরনের পদ্ধতির কথা বলবা। ইনসিটুর মধ্যে কয়েকটা পয়েন্ট লিখবা, এক্সিটু পুকুর হ্যাচারি কিভাবে এটাকে সংরক্ষণ করা যায় এরকম কয়েকটা পয়েন্ট বলবা। তাহলে এই ছিল আমাদের রুই মাছের সংরক্ষণ পদ্ধতি। এটা কিন্তু সিকিউ হিসেবে বেশ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আমাদের সিকিউ পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে, ট্রিপল স্টার। যদিও এই টাইপের প্রশ্নগুলো আমি সবসময় বলি একটু অ্যাভয়েড করতে, কারণ কি এখানে অনেক লিখতে হয়, বাট তারপরেও ফুল মার্কস টিচাররা দিতে চায় না। তো তারপরে যা হোক, এটা একটু শিখে রাখবা। তাহলে আমাদের রুই মাছ সম্পর্কে মোটামুটি যে তথ্যগুলো আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি, আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা রুই মাছের টোটাল থিওরিটিক্যাল যে আলোচনা সেটা আমরা আজকে কমপ্লিট করলাম। তো আমরা রুই মাছের টোটাল 4টা জিনিস আলোচনা করলাম, বাহ্যিক গঠন, তারপর হচ্ছে তার রক্ত সংবহন তন্ত্র, শ্বসন তন্ত্র, আর শেষে এসে আমরা আলোচনা করলাম হচ্ছে তাদের প্রজনন তন্ত্র। তাহলে আশা করি তোমরা সবাই এই ক্লাসটা বুঝতে পেরেছো। তো তোমরা আমাদের পরবর্তী ক্লাসে আমরা তোমাদেরকে আলোচনা করব হচ্ছে রুই মাছের বিভিন্ন ধরনের প্রশ্নগুলা নিয়ে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকো, খুদা হাফেজ।